গরিব বাড়িতে মানুষকে অনেক ঝগড়া লাঞ্ছনা অপমানের মধ্য দিয়ে যেতে হয়। মাধবীর জীবনটাও তেমন। সে নদীতে মাছ ধরে, কিন্তু তেমন ভাগ্য তার কোনোদিন হয় না যে সে একটু বেশি রোজগার করতে পারবে। সুতরাং বাড়িতে অভাব, ছোট মেয়ে গুড়িয়ার কান্না আর বউ সীতার লাঞ্ছনায় সে জেরবার। মরগুলো হয় না তোমার। সারাক্ষণ দেখো এই জালটা মুখে নিয়ে বসে আছে। বলি, জাল নিয়ে বসে থেকে ঘরে কটা টাকা আসে শুনি? লোকে ভিক্ষা করেও তো এর থেকে বেশি টাকা রোজগার করে। আহ, সকাল সকাল শুরু করলে কেন? কি দরকার তোমার? খিদে পেয়েছে মা, খেতে দাও। ওই শুনেছো শুনেছো তো কিসের দরকার? মেয়েটা সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে গলা ফাটিয়ে ফেললো। বাপরে, তোমার খেয়াল আছে? বলি, মেয়েকে কি ভূতে খাইয়ে যাবে? আর সংসারটাকে উপরওয়ালা এসে চালাবে? দেখো, চেষ্টা তো রোজই করছে, কিন্তু নদীর মাছগুলো যে কোথায় চলে গেছে কিছুই বুঝতে পারছি না। বাবা, আমার জন্য একটু মাছ আনবে? কতদিন হয়ে গেল মাছ খাই না। মাছ না রে, তোর বাবা আমাদের জন্য বিষ নিয়ে আসবে, বুঝেছিস? আহ, ওরকম করে মেয়েটাকে বলো না তো। দেখো, তোমার নদীর মাছ পালিয়ে গিয়ে থাকে, তাহলে জাল নিয়ে সারাক্ষণ বসে থাকো কেন শুনি? অন্য কাজও তো করতে পারো। একটু বোঝবার চেষ্টা করো সীতা, বংশ পরম্পরায় এটাই আমার পেশা। আমি এই কাজ ছাড়া অন্য কোনো কাজ শিখিনি। আর তাছাড়া জাল তো ঠিক রাখতেই হবে। কালকে মাছ পাইনি বলে যে 8 মাস পাবো না, অথবা পরশু মাছ পাবো না, হ্যাঁ, এমন তোর কথা নয়। আমাদের ভাগ্য ফিরলে মাছ ঠিকই পাওয়া যাবে। ও মা, খেতে দাও না। চুপ, একদম চুপ। খিদের জ্বালায় যেন একবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন দেখো শুধু খাই খাই করে যাচ্ছে। খাওয়া ছাড়া তো মুখে কোনো কথা নেই। ঘরে রান্না করব কি নিয়ে সেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখন শুধু খাই খাই আর খাই। চল আমার সাথে, তোর মুখে দুটো বালি গুজে দেব। সংসার আর পরিস্থিতির চাপে মাধব আজকে রাতে প্রতিজ্ঞা করে নদীতে গিয়েছিল সে মাছ ধরবে। কিন্তু আজকেও কোনো মাছের দেখা না পেয়ে সে ক্লান্ত শরীরে নৌকায় ঘুমিয়ে পড়ে। তার নৌকা স্রোতের টানে ভেসে যায় এক অজানার দিকে। জঙ্গলের ভেতর দিয়ে একটা সাদা বালির চড়ায় সেটা গিয়ে আটকায়। ও, কোথায় গেল রে বাবা? এটা কোথায় এলো নৌকা? আমার জায়গায় নতুন মানুষ এসেছে। কত বড় সাহস! কে রে তুই? হ্যাঁ, তুমি কে? ওরে বাবা, ভূত! এটা আমি কোথায় এলাম রে বাবা? হ্যাঁ, আর এত ঘন জঙ্গল কেন? মানুষ? মাছ খাবি মাছ? আমি তো শুধু মাছ খাই। তোরা যেমনটা কাটা বেছে খাস, আমি সব একসাথে চিবিয়ে চিবিয়ে খাই। চিবিয়ে খেতে আমার খুব ভালো লাগে। ওরে বাবা, বাঁচাও! আমাকে ছেড়ে দাও, পালিয়ে যাচ্ছি আমি, বাঁচাও! পালা পালা, আর কখনো এদিকে আসিস না। ভুল করে এদিকে আসলেও আর জানবি ভয়ানক ভাবে মৃত্যু হবে তোর। ও বাপরে, বাপরে, না, আমি 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 আসবো না, আমি কোনোদিন আসবো না আর। হ্যাঁ, এবার মতো ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। পালাবি কোথায়? পালাবি? আমার ডেরা থেকে পালানোর জায়গা নেই রে তোর। মাধব বাড়িতে ফেরেনি। আর আজকে সকালে মাঝিরা নদীতে গিয়ে চড়া থেকে মাধবের ভাঙা নৌকা আর এক পাটি জুতো পেয়েছে। তাই সবাই আলোচনা করছে সে মারা গেছে। সবাই ভয় পাচ্ছে তাকে হয়তো মেছো জিন খেয়ে ফেলেছে। এই শোনো শোনো, তোমরা শুনে যাও। মাধবদার ভাঙা নৌকা পাওয়া গেছে চড়ায়, ওর জুতো পাওয়া গেছে জঙ্গলের ঘাটে। আরে ছুটে এসো তোমরা। কি বলছিস নরেন? মাধবের জুতো পাওয়া গেছে মানে? সে কোথায়? আমি ওই জঙ্গলের ঘাটে পড়েছিল দেখলাম, আমি কোনো রকমে ভয় ভয় তুলে এনেছি আর কি। হ্যাঁ,
হায় হায় হায়, কি সর্বনাশ হলো! নিশ্চয়ই মেজো জিনের কাজ। ওই জঙ্গলের ঘাটে যে যাওয়া এবার রাতের বেলায় মালা ছিল। কি হয়েছে? তোমরা কি বলছো? কি হয়েছে ওর? এ বৌদি, মাধব দাদা মনে হয় মারা গেছে। রাতে নিষেধ অমান্য করে জঙ্গলের ঘাটে গিয়েছিল। আমরা সবাই জানি সেখানে মেছো জিন থাকে, সেই জিনের হাতেই মরেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হলো! আমার সব শেষ হয়ে গেল গো। মানুষটা গরিব ছিল বলে, সংসারে কিছু করতে পারতো না বলে তাকে আমি কত কথা শোনাতাম, কিন্তু আমাদের এরকম অনাথ করে চলে যাবে সে। এবার কি হবে গো? নিশ্চয়ই ওর আত্মা শান্তি পাবে না। জিনের হাতে এরকম অপঘাতে মরলে আত্মা ঘুরে বেড়ায়। এখন এসব কথা বলো না তোমরা। আমরা পরে সব আলোচনা করে কিছু একটা ব্যবস্থা করব। আগে আমাদের এখন ওর পরিবারের পাশে থাকা উচিত। বৌদি, তুমি কিছু চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা আছি, সাথে আছি। তবে আমাদের শেষ কাজের ব্যবস্থা করতে হবে ওর। হ্যাঁ। গ্রামবাসীদের আতঙ্ক সত্যি করে মাধব সত্যি সত্যি মুক্তি পায় না। সে ফিরে আসে গ্রামে, আর তার ক্ষুধা নিবৃত্তির জন্য সে কারোর ঘর থেকে হাঁস, কারোর ঘর থেকে মুরগি, আর কারোর ঘর থেকে ছাগলছানা নিয়ে যায় খাওয়ার জন্য। আরে, আজকে কুয়ারের ভেতর হাঁস মুরগিগুলো এরকম চিৎকার করছে কেন? একবার গিয়ে দেখি তো, শিয়াল টিয়াল এলো নাকি? এ কি? ওটা কে? ওই অস্পষ্ট ভেজা চেহারার ছায়া মূর্তিটা মাধব কাকার মতো মনে হলো না? ও গো, কে কোথায় আছো? এসে দেখো তো, এখানে কি হচ্ছে দেখে যাও। কি হয়েছে নরেন, চিৎকার করছিস কেন এখন? আরে আরে আমি আমার হাঁস মুরগিগুলোর চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখলাম একটা ছায়া মূর্তি ওদের ধরে নিয়ে যাচ্ছে। করে আমাদের সাথে হয়েছে, আমার ছোট ছাগল ছানাটাকে তুলে নিয়ে গেছে। হায় হায় গো, এবার আমাদের কি হবে? আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে। ওটা মাধবের ভূত। মাধব দাদার ভূত এখন ক্ষুধার্ত। তার অসম্পূর্ণ মৃত্যুকে যদি শান্তি দেওয়া না যায় তাহলে এই উৎপাত থামবে না। আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। বৃদ্ধ সাধন দাসকে দেখে মনে হয় না সে তান্ত্রিক। আসলে এই গ্রামে মাধবের অতৃপ্ত আত্মার অত্যাচারের কথা এখন ছড়িয়ে পড়েছে বহু দূর দূরান্তে, আর সেই খবর শুনেই ছুটে এসেছে সেই বৃদ্ধ। কেউ বাড়িতে আছিস মা? কে আছিস? একটু বাইরে আয়। কি হয়েছে বাবা? কে আপনি? আমাকে একটু জল দিবি মা? হ্যাঁ, এই যে বাবা দিচ্ছি। শোন, আমি তোদের দুঃখ দুর্দশার কথা সব শুনে এখানে এসেছি। আমি জানি মাধবের আত্মা শান্তি পায়নি। ওই মেছো জিনের কবলে পড়লে এমনই হয়। অতীতে যে ওর কবলে পড়েছে তার সাথে এমনই হয়েছে। কিন্তু এর থেকে মুক্তির কি উপায় বাবা? আমি তোদের জন্য কিছু নিয়ে এসেছি। এই দেখ। এগুলো কি? তুই এই কচি মেয়েটাকে নিয়ে একা এ বাড়িতে থাকিস। তোদের নিরাপত্তার দরকার। আয় তো মা, এদিকে আয়। এই তাবিজ গলায় থাকলে তোদের কোনো ক্ষতি করতে পারবে না ওর আত্মা। যতক্ষণ এটা থাকবে ততক্ষণ তোরা নিরাপদ। কিন্তু বাবা, এর বদলে টাকা পয়সা কত কি দরকার বলুন? আসলে আমাদের অবস্থা তো জানেনই আপনি। তোদের থেকে আমি কি টাকা পয়সা কিছু চেয়েছি? আমি বুড়ো বয়সে টাকা পয়সা নিয়ে কি করব? আসল কথা হচ্ছে মেয়েটার নিরাপত্তা। আমি যা শুনেছি তাতে সে ভয়ানক ক্ষুধার্ত আছে। তাই তাকে প্রতিরোধ করাটাই এখন সবথেকে জরুরি কাজ। আমি একটা বিশেষ গুঁড়ো পদার্থ বাড়ির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। অন্ধকার নামার পরে এর বাইরে তোরা বেরোবি না। আমার মন্ত্রের শক্তি যতই ভূত প্রেত আসুক তাকে আটকে দেবে। দরজা খোল। আর কত ঘুমাবি রে? দরজা খোল। ওটা কিসের শব্দ? কে দরজায় আওয়াজ করছে? ও মা, আমাদের দরজায় কে ওরকম ধাক্কা দিচ্ছে মা? কাঁদিস না মা, ভয় পাস না, কিচ্ছু হবে না। ও মা গো, দেখো দেখো গো, কি জল নাই।
সীতা, গড়িয়া এদিকে আয়। তোদের বাপ এসেছে অনেক মাছ নিয়ে, দেখে যা তোদের বাপের কাছে। ওরে বাপরে, আমার শরীরে এরকম করে জ্বলনি হচ্ছে কেন? উরি বাবারে! তুমি আমার বাবা নও, তুমি আমার বাবার ভূত। চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। আমার শরীরে তাবিজ আছে, ওই দাদু আমাদের বাড়িতে মন্ত্র পড়ে দিয়ে গেছে। তুমি আর এখন কিচ্ছু করতে পারবে না আমাদের। কি বললি? আমার ঘরে আমাকেই ঢুকতে দিবি না তোরা? তোদেরকে শেষ করে দেব। দোহাই তোমরা চলে যাও, চলে যাও, আর কখনো এসো না এখানে। চলে যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। আবার আসবো আমি, মনে রাখিস। আমি আবার আসবো, এই বুড়ো আমার কিচ্ছু করতে পারবে না। আশেপাশের গ্রামে তন্ত্রবিদ্যার পারদর্শী হিসেবে এই সাধন বুড়োর বেশ নামডাক ছিল। তাই আর কোনো উপায় না পেয়ে গ্রামবাসীদের সাথে আলোচনা করে নরেন মাঝি এসেছে বুড়োর কাছে সমস্যার সমাধান চাইতে। দাদু, বড় সমস্যার মধ্যে আপনার কাছে এসেছি। তবে প্রথমেই ধন্যবাদ জানাতে চাইছি, আপনি নিজে থেকে মাধব দাদার পরিবারকে যেভাবে বাঁচিয়েছেন, তাতে ওরা গত রাতে সত্যি সত্যি প্রাণে বেঁচে গেছে। না হলে যে কি হতো তা বলা যায় না। কিন্তু সমস্যাটা যে শুধু আত্মা নয় রে নরেন। তার মানে? মূল সমস্যা হচ্ছে ওই মেছো জিন। মাধবের আত্মা সেটাই করছে যেটা মেছো জিন ওকে দিয়ে করাচ্ছে। যতদিন সে সক্রিয় থাকবে ও ঘাটে আরও এরকম মৃত্যু হবে, আর আরও এরকম আত্মা তৈরি হবে। শেষ পর্যন্ত তোরা আর কেউ বাঁচবি না, আমিও আর আটকাতে পারবো না। আপনি কি বলছেন দাদু? তাহলে আমাদের কি করা কর্তব্য? শোন বাবা নরেন, যেটা বলবো সেটা কিন্তু করতে হবে তোকে। যদি না বলিস তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, বলুন না। আপনি যা বলবেন সেটাই পালন করবার চেষ্টা করব। তাহলে আমার সাথে যেতে হবে সেই জঙ্গলের ঘাটে। আজকে রাতেই জিনকে বন্ধন করতে হবে, আর জিনকে বন্ধন করলে তবেই মাধবের আত্মা মুক্তি পাবে। ঠিক আছে দাদু, আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস। আপনি ওদেরকে রক্ষা করেছেন, তাই আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। আমি যাব আপনার সাথে। ঠিক আছে, প্রস্তুত থাকিস রাতের বেলায়। এখন যা। অবশেষে ওরা সমস্ত কিছু তোড়জোড় করে ঘাটের কাছে এসে পৌঁছেছে। কিন্তু ভয়ানক পরিবেশ, আর সামনে তন্ত্রের সাথে ভূত আর জিনের যুদ্ধের প্রস্তুতি। কেমন যেন একটু ভয় ভয় করছে দাদু। সব ঠিকঠাক হয়ে যাবে তো? এই তো আমরা পৌঁছে গেছি। আর ভয় পাসনি বাবা। জিনের শক্তি আছে, কিন্তু তার দুর্বলতাও তো আছে। সেই দুর্বলতাগুলোই আমাদের কাজে লাগাতে হবে। কি দুর্বলতা দাদু? বিশুদ্ধ জামা কাপড়, লোহা আর গাছের ধোঁয়া সে সহ্য করতে পারে না। এই তো সেই জিনের ঘাট। দাঁড়া, এখানে একটা বৃত্ত এঁকে আমাদের কাজ শুরু করি। তুই কিন্তু এই বৃত্তের বাইরে যাবি না। কই রে মেছো জিন, তুই নাকি এত ক্ষমতাবান? তাহলে আয় দেখি, আমার সামনে তোর কত ক্ষমতা আজকে আমি দেখব। এরে, আমার এলাকায় আসলে তোর মুন্ডু আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আমি তোদের এলাকায় গিয়ে শিকার করি, আর তোদের এত বড় সাহস আমার এলাকায় আসিস? এলাকায় কি ওপরওয়ালা তোর নামে লিখে রেখে দিয়েছে? আজকে তোকে আমি শেষ করে দেব। তুই এইভাবে মানুষ মারতে আর পারবি না। যা, তুই বন্দি হয়ে যা। মাধব, মাধব, বাঁচাও আমাকে। উফ, আমার শরীর চলে যাচ্ছে, শরীর চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার। উফ বাবা গো! তুইও বন্দি হয়ে যা ওর ভেতরে। একি, আমি আর বাইরে যেতে পারছি না কেন? আমার শক্তি কেন এরকম সীমিত হয়ে গেল? কি রে নরেন, এদের দেখে ভয় পাচ্ছিলিস তুই?
এই দেখ এদের ক্ষমতা কতটুকু। যা বলছি পেছনে পালিয়ে যা, আর যদি সামনে আসিস তাহলে ধ্বংস হয়ে যাবি। মাধব, আমি জানি তোমার মৃত্যু অন্যায়ভাবে হয়েছে, কিন্তু তুমি যাদের ভালোবাসো, যাদের সাথে পুরো জীবনটা কাটালে, তাদেরকেই তুমি ভয় দেখাচ্ছ। তোমাকে গ্রামের মানুষ, তোমার পরিবার এত ভালোবাসতো, তোমার থেকে তো তারা এমন কাজ আশা করে না। আমার ওর অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমি ওই দিনকে যা শাস্তি দিয়েছি, তারপর সে ঘাঁটি আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন তোমার সময় এসেছে, তুমি মুক্তি নিয়ে চলে যাও। আর যাওয়ার সময় তোমার মেয়ে আর বউকে আশীর্বাদ করো যেন তারা শান্তিতে থাকতে পারে, আর তুমিও শান্তি পাও। সারা জীবনটা ওদের মুখে হাসি ফোটাতে ফোটাতেই কেটে গেছে, তাই চলে যাবার সময় আশীর্বাদ করে যাচ্ছি ওরা ভালো থাকবে। আমিও আর কোনো দিন ফিরে আসবো না। কি রে মেছোজিন, কোথায় তুই? এবার দেখা দে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এই বন্ধন বাঁধা অবস্থায় তোকে সারা জীবন থাকতে হবে। তুই এই জলের মালিক ছিলিস, কিন্তু তুই নিষ্ঠুর হয়েছিস, তাই এখন থেকে তোর বদলে এই নদীর মাছ খাবে সাধারণ মানুষ। আর তুই এই বন্ধন বাঁধা অবস্থায় অদৃশ্য হয়ে সব কিছু দেখবি, আর কারোর কোনো ভয় নেই। তুই আর কারোর কোনো ক্ষতি করতে পারবি না। আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আর এই নদীতে স্বার্থপরতা করব না। আমি এই নদীর ঘাটকে রক্ষা করব। কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করব। মনে রাখিস, না হলে তোর চরম শাস্তি হবে। এখন তুই যা। বৌদি, মাধবদা বেঁচে থাকলে ওখান থেকে অনেক মাছ ধরতো। সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে সব থেকে ভালো জেলে সেই ছিল। তাই আমরা সবাই ঠিক করেছি আমরা রোজ যা পাবো তার মধ্য থেকে তোমাদেরকে একটা অংশ দেব। তার কারণ তার মৃত্যুর মাধ্যমেই তো আমরা আবার নদীতে মাছ পাওয়ার ভাগ্য ফিরে পেয়েছি। কি মজা, কি মজা! আমরা মাছ খাবো, আর মেছোজিনের কান্না শুনতে হবে না। ঠিক আছে ভাই, মাছগুলো রেখে দাও ওই রান্নাঘরে। গুড়িয়া, তুই পড়তে বস, আমি রান্না করব এখন। আচ্ছা, তোমরা বলতে পারবে বাবার মৃত্যুর খবরের সময় নরেন কাকা বাবার কি কি জিনিস খুঁজে পেয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।